প্যালেসের সুবিশাল লিভিং রুমে অবতরণের জন্য দুই পাশে বিস্তৃত রাজকীয় যুগল সিঁড়ি। একই উৎস থেকে জন্ম নিয়ে তারা কি সুন্দর করে সুশোভিত বক্ররেখায় নেমে এসেছে নিচে। মাঝখানে রেখেছে একখানা প্রশস্ত অঙ্গন। পলিশ করা মার্বেলের তকতকে মেঝেতে ঝাড়বাতির সোনালি আলোর পরশ পড়তেই তারা কেমন চকচক করছে। একজোড়া তুলতুলে কোমল পথ ভীত হরিণীর ন্যায় রয়ে সয়ে নেমে আসছে ডান দিকে রাজকীয় সিঁড়ি বেয়ে। কোমল পদের মালকিনের গায়ে জড়িয়ে আছে রেশম কাপড়ের তৈরি একখানা সফেদ রঙা লং ফ্রক। সদ্য গোসল সেরে আসার দরুন সিল্কি চুলগুলো তার এখনো ভেজা। দুই হাতের উষ্ণ বাহুডোরে আলগোছে চেপে রেখেছে আদুরে পোষ্য খরগোশ ছানাকে। পশমী প্রাণীটা কেমন আবেশে দেহ গুটিয়ে বসে আছে দেখো। মাঝে মধ্যে নাক ঘষছে সপ্তদশীর তুলতুলে বক্ষ ভাজে। শান্ত হরিণীর চলন্ত পদযুগল মাত্রই পরশ ঠেকালো শেষ সিঁড়ির গায়ে। অমনি তার কর্ণকুহরে অদূর থেকে ভেসে এলো বেশ কয়েকজনের চাপা কান্নার শব্দ। কেউ কেউ তুলছে গুঞ্জন ধ্বনি। সহসা থমকে দাঁড়ায় মাহি। গোছায় কপালের চামড়া। গৌরবর্ণার সুশ্রী মুখমণ্ডলে খানিক স্বনিগ্ধতা লেপ্টে কৌতূহলী হলো বেশ। সর্বদা এক অদ্ভুত নীরবতায় মুদে থাকা প্যালেসে আজ হঠাৎ অমন দিনে দুপুরে কাছে কারা। সপ্তদশীর কৌতূহলী মন বাড়ন্ত আগ্রহে তৎক্ষণাৎ পায়ের তাল বাড়ালো। এগুলো প্রশস্ত অঙ্গন সংলগ্ন ডাইনিং স্পেসের দিকে। মানবীর পা দুটো যত এগোচ্ছে ততই যেন উদ্বিগ্নতা বাড়ছে তার। হরিণার চোখ দুটোই দৃশ্যমান হচ্ছে অদূরে ডাইনিংয়ের দুয়ার পানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু নারী মেয়েদের। প্রত্যেকে একে অপরের সনে ফিসফিসিয়ে কি যেন বলছে। সপ্তদশীর কৌতূহল বাড়ল বৈকি, সঙ্গে বাড়ল পায়ের গতি। আদুরে কিউটিকে কোলে নিয়ে সে কেমন গটগটিয়ে এসে দাঁড়ালো ডাইনিংয়ে। সপ্তদশীর উপস্থিতি টের পাওয়া মাত্রই সহসা দুয়ার ছেড়ে সরে দাঁড়ালেন নারী মেডস। দুই কদম পিছিয়ে গিয়ে আলগোছে এক হাত পেটে ঠেকিয়ে কুর্নিশ জানালেন মেয়েটাকে। আর দৃষ্টে তা বেশ অবলোকন করল মাহি। কুঞ্চিত ললাটে মুখমণ্ডলে স্বনিগ্ধতার ছাপ ফুটিয়ে গমগমে গলায় জিজ্ঞেস করে ওঠে, কে কাচ্ছে অমন করে? তৎক্ষণাৎ জড়সড় ভাব ধরলেন মেয়েটরা। নতমুখে একে অপরের সনে নীরবে চোখাচোখি করলেন এক আধবার। সপ্তদশী কেমন অবদের ন্যায় তাকিয়ে রইল সেদিকে। বোধগম্যহীনতায় ফের আওড়ালো, কথা বলছেন না যে। সহসা মৃদু কম্পনে কেঁপে ওঠে মেয়েটরা। রুশদির সিগনোরার সাথে কথা বলবার মুরদ আছে তাদের। ভুলভাল কথা বলে ফেললে না আবার গর্দান যায় তাদের। এহেন চিন্তার ঘোরে আটকে আছে প্রত্যেকে। মধ্য থেকে একজন বড্ড সাহসী কায়দায় নতমুখে এগিয়ে এলো চুপচাপ। পরক্ষণেই মিনমিনে স্বরে শুধালো, আপনার কি কিছু লাগবে সিগনোরা? কাঙ্ক্ষিত প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে তৎক্ষণাৎ মুখাবয়য়ে অসন্তোষের ছাপ ফুটল মাহির। তুলতুলে চোয়ালখানার রূপ নিল শক্ত। গলায় অসামান্য বিরক্তি ঢেলে মেয়েটা পরপরই শুধালো, কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিচ্ছেন আপনারা? বললাম কে কাচ্ছে অমন ভাবে? মুনলাইট। আচানক বাক্যবাণে থেমে গেল মাহি। তীক্ষ্ণ দৃষ্টে ঘাড় বাঁকিয়ে তাকালো ডাইনিং হলে রাজকীয় দুয়ার পানে। দেখল মিলা কেমন সন্দিহান চোখে তার পানে তাকিয়ে আছে। তরুণীর ফর্সা মুখটা আচমকাই ভাব ধরেছে রক্তশূন্য। তার দুই হাতে ঠাঁই পেয়েছে একখানা সিলভার ট্রে। মাহি ভ্রু গোটায়। তখনই চটপট পায়ে এগিয়ে আসে মিলার সম্মুখে। এসেই কেমন স্বনিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ে বলে, ফাইনালি তোমার দেখা পেলাম। আচ্ছা, ভেতরে ওভাবে কাছে কে? আর তুমি? বাক্যটুকু সম্পূর্ণ করার পূর্বেই ভারী হলো সপ্তদশীর জিভের ডগা। চোখ দুটো হলো বিস্ফোরিত।
দৃষ্টি গিয়ে থমকালো মিলার কাছ থেকে ঠিক 2 হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা ডক্টর হায়ার পানে। পারস্য সুন্দরীর মুখটা আজ বড্ড ফ্যাকাশে। তার হাত দুটোই ক্লিনিক্যাল গ্লাভস, সেথায় লেপ্টে আছে মানব লৌহ। ভরকায় মাহি। হতবিহ্বলতায় তরাক এগিয়ে আসে 2 কদম। ডক্টর হায়ার মুখোমুখি দাঁড়িয়ে অস্থিরতায় আবারও জিজ্ঞেস করে ওঠে, আপনার হাতে রক্ত কেন মিস? হায়া বাকশূন্য, কেবল ঘাড় বাঁকিয়ে তাকালো বাঁদিকে। বিচলিত সপ্তদর্শী তড়িঘড়ি করে অনুসরণ করল পারস্য সুন্দরী সেই বাঁকানো দৃষ্টি। পরমুহূর্তেই সে কেমন আকাশ ভেঙে পড়ল যেন। অদূরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে একজন নারী মেট, যার কোমর হতে শুরু করে 2 পা অবধি তাজা লহুতে সিক্ত। রমণী ব্যথায় গোঙাচ্ছে। তার মাথার 2 পাশে বসে আছেন তারই সহচরী। এহেন দৃশ্য পরখ হতেই আঁতকে উঠল মাহি। অস্থিরতায় কদম ছুটিয়ে চলে এলো আহত মেয়েদের কাছে। পা দুটো শক্ত হাঁটু 2খানা তড়িঘড়ি করে ঠেকালো মার্বেলের তকতকে মেঝের গায়ে। অতঃপর কণ্ঠে একরাশ অধৈর্য ভাবভঙ্গি ঢেলে মানবী বলে ওঠে, কি হয়েছে আপনার? কে মেরেছে আপনাকে? আহত রমণীর কণ্ঠ ফুঁড়ে অস্ফুট গোঙানি বইকি আর কিছুই বেরুচ্ছে না। সঙ্গে বসে থাকা সহচরী দুজন একইভাবে নিশ্চুপ। এদিকে অস্থিরতা বাড়ছে মাহির। কণ্ঠে ফের ব্যগ্রতা নামাবে তার আগেই কর্ণকুহরে ভেসে এলো মিলার গম্ভীর অথচ কাপজয়ী কণ্ঠ। ওকে কেউ মারেনি মুনলাইট, ও নিজেই নিজের মরণ ডেকে এনেছে। সব কিছু জানাশোনার পরও ও নিজে থেকে নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়েছে। তরুণীর নির্লিপ্ত বাক্যবাণে হতবুদ্ধির ন্যায় ভাব ধরল মাহি। মুখাবয়ে একাকার সম হতবাকতা লেপ্টে ঘাড় ঘুরিয়ে তাকায় সে। অবোধ কণ্ঠে অধর নাড়িয়ে যেই না কিছু আওড়াবে তার পূর্বেই স্থান ত্যাগ করল মিলা, চলে গেল আড়ালে। বোকা মানবী কেমন উৎসুক দৃষ্টে তাকিয়ে রইল সেই পথে। এরই মধ্যে হায়া এগিয়ে এলো মেয়েটার সন্নিকটে। কদম থামিয়ে হাঁটু গেড়ে বসে থাকা মাহির পানে আলতো করে হাত বাড়িয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, উঠে এসো প্রীতি। মাহি আলগোছে ঘাড় তুলে চাইল। হতবম্বের ন্যায় কিয়ৎক্ষণ নেত্র ঠেকিয়ে রেখে পরক্ষণেই আলতো করে আঁকড়ে ধরল হায়ার বাড়ন্ত হাত। এরূপ কাণ্ডে মুচকি হাসে হায়া। মেয়েটাকে এক হ্যাচকা টানে তুলে এনে দাঁড় করালো নিজের পাশে। অতঃপর বড় শান্ত অথচ নিরেট কণ্ঠে শুধালো, ও প্রেগনেন্ট। বোকামি করে উল্টাপাল্টা ওষুধ খেয়ে অ্যাবর্শন করাতে চাচ্ছিল, বাট অ্যালাস, দ্যাট ডিডেন্ট ওয়ার্ক। তখনই অদৃশ্য বজ্রপাত ঘটল সপ্তদর্শীর মাথার উপর। বিস্ফোরিত নেত্রোদয় একযোগে ছুঁয়ে গেল কোমল ললাটের চামড়া। বিস্ময়ে দূরত্ব বেড়েছে গোলাপি অধর যুগলের। মেয়েটা কেমন হতবম্বের ন্যায় অস্ফুটে আওড়ালো, উনি প্রেগনেন্ট, ওনার হাজবেন্ডকে। রহস্যময় বাঁকা হাসল পারস্য সুন্দরী। শরীর ঘুরিয়ে দাঁড়ালো বোকা মানবীর পানে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ টেনে শুধালো, শি ইজ নট ম্যারিড ডিয়ার। তাহলে উনি প্রেগনেন্ট হলেন যে? কে করেছে ওনার সাথে এসব? সপ্তদর্শীর আহত কণ্ঠ। উত্তরের অপেক্ষায় সেজেছে হরিণী চোখ দুটো। হায়া বেশ নিপুণতায় পরখ করল তা। পরমুহূর্তেই একখানা হাত উঁচিয়ে এনে আলতো করে আঁকড়ে ধরল মাহির নরম কাত। কণ্ঠ খাদে নামিয়ে বড্ড ফিসফিসিয়ে আওড়ালো, এই প্যালেসে বন্দীদের ছোঁয়ার কিংবা তাদেরকে মেরে ফেলার একমাত্র অধিকার মনস্টারের। তিনি বাদে এমন কাজ করবার সাহস নেই কারোর। মুহূর্তেই বিভ্রমের অতল সমুদ্রে ডুব দিল মাহি। মস্তিষ্ক বনে গেল ফাঁকা। মনস্টার? তার মানে মেয়েদের সাথে এমন ঘৃণিত কাজটা মনস্টারই করেছে। এর মানে সে সত্যি একজন চরিত্রহীন পুরুষ। ভাবনার জালে আটকা পড়ল মাহি। সর্বাঙ্গে তার অদ্ভুতভাবে নামল এক প্রকার নাম না জানা অসারতা।
পা দুটো কেমন টলমল করছে, হতভম্বতায় পেছাচ্ছে শুধু। মনের কোণে কেবল উত্থাপিত হচ্ছে একটা কথাই, হি ইজ এ ব্লাডি ক্যারেক্টারলেস বিস্ট। হোটেল সান মেরিকো। আলিশান হোটেলটি বাইরে থেকে যতটা জাঁকজমকপূর্ণ, ভেতর থেকে যেন ততটাই রাজকীয়। 15 তলার সুউচ্চ ভবন, যার প্রতিটা সুইটে রয়েছে আভিজাত্যের পরশ। আলিশান হোটেলটির বেশ পরিচিত মুখ ডক্টর দামিয়ান। মধ্যবয়স্ক পেটমোটা লোকটা আবার রাতের সময়টা একটুখানি আয়েশে কাটাতে পছন্দ করেন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল এক হানিমুন সুইট, যার নীরব বেডরুমের প্রতিটা দেয়ালে গুচ্ছে একজোড়া কপোত কপোতির মৃদু শীতকার ধ্বনি। কক্ষে শোভিত একমাত্র মখমলি বিছানার কোলে আদিম খেলায় মত্ত দুটো তরতাজা প্রাণ। একে অপরের অপারগ ঘনিষ্ঠতায় আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে তারা। নিজেদের অমন নৈসর্গিক মুহূর্তে তলিয়ে থাকতেই আচানক সুইটের সদর দরজায় কর্কশ শব্দে বেল বেজে উঠল কেমন। একবার, দুইবার, পরপর কয়েকবার। মধ্যবয়স্ক দামিয়ানের সেসবে হুঁশ নেই তেমন। সে তো মত্ত নিজের নিষিদ্ধ কাজে। একই যোগে মাতিয়ে রেখেছে নিজের চাইতে অর্ধেক বয়সী স্লাট সুন্দরীকে। ওদিকে দরজায় বেল তখনও বেজেই চলেছে। রমণী একাধবার অস্ফুটে গুঙিয়ে পরক্ষণেই থেমে থেমে বলে, আহ মাই ড্যাডি, স্টপ, গো অ্যান্ড চেক হুইজ অ্যাট দ্য ডোর। অস্থির দামিয়ান। নিজের অস্থিরতার সম্পূর্ণ ভার রমণীর গায়ে ভর করিয়ে কপাল গোছালো বিরক্তিতে। অস্ফুটে দাঁত খিচে আওড়ালো, আই ডোন্ট কেয়ার, হু দ্য ফাক ইজ অ্যাট দ্য ডোর। দরজার গায়ে ডু নট ডিস্টার্ব বোর্ড লাগানোর পরও কোন বাস্টারের এত উত্তেজনা বেড়েছে তা দেখার সময় নেই আমার। সো লেট ইট বি, জাস্ট ফোকাস অন মি, গিভ মি সাম প্লেজার হানি। গৌরবর্ণার সুশ্রী রমণী আবেদনময়ী কায়দায় ফের হাসল। দুই হাতে আলতো করে জড়িয়ে ধরল দামিয়ানের গলা। সউদ্যোগে নিজের পাতলা ফিনফিনে অধর যুগল দিয়ে মধ্যবয়স্কের তামাকে পোড়া ঠোঁট দুটো আঁকড়ে ধরতেই আচানক এক বিকট শব্দ ভেসে এলো লিভিং এরিয়া থেকে। মুহূর্তেই আঁতকে ওঠে দুই কপোত কপোতি। বেভুলান্নায় নিজেদের চলমান কর্মে সামান্য রূপ টেনে বেডরুমের দরজার পানে তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টে। বেডরুমের দুয়ার বন্ধ, তবে লিভিং এরিয়া থেকে কয়েক জোড়া ব্যস্ত কদমের ধূপধাপ শব্দ ভেসে আসছে বেশ। রমণী ভীত হলো এই মুহূর্তে। ভীত সন্ত্রস্ত ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে এসেছে? দামিয়ান নিজেও হতভম্ব। ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে অনড় দৃষ্টে। রয়ে শয়ে আলগোছে নেমে এসেছে রমণীর গা হতে। ঠিক তখনই আরেক বিকট শব্দে আচানক ভেঙে পড়ে গেল বেডরুমের দরজাটা। পরমুহূর্তেই বেশ কিছু সশস্ত্র গার্ডস কেমন একযোগে ছুটে এলো বেডরুমে। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় দামিয়ান এবং স্লাট রমণী। তড়িঘড়ি করে তখনই নিজেদের নগ্ন গা ঢাকা দিল মোটা ব্ল্যাঙ্কেটের আড়ালে। ওদিকে সশস্ত্র গার্ডেরা ভেতরে ঢুকেই সবার আগে নিজেদের রাইফেলের সরু ধাতব প্রকৃতির নলখানা একত্রে তাক করেছে দামিয়ানের পানে। এহেন কাণ্ডে জারপন্ডায় তৎক্ষণাৎ গলার কাছে নিঃশ্বাস আটকে গেল মধ্যবয়স্কের। ভয়ে হলো কাবু। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে জিজ্ঞেস করল, কে তোমরা? কথাটা শেষ হবার ঠিক পরক্ষণেই বেডরুমে সদ্য ভাঙা সম্মুখ দুয়ার দিয়ে প্রবেশ ঘটল এক গম্ভীর পুরুষের। পরনে তার সফেদ রঙা স্যুট বুট, কানে কালো রঙা ইয়ারপিস, চোখের দৃষ্টি আড়ালকৃত রোদ চশমায়। যুবক কেমন গম্ভীর মুখে বাঁকা হেসে তখনই পায়ের রূপ টেনে শুধালো, হ্যালো বাস্টার্ড, হাউ আর ইউ? ভয়ে কম্পিত দামিয়ান। শুকনো ঢোক গিলছে বারংবার। সম্মুখের গম্ভীর মানুষটা যে বড্ড চেনা তার। শেষবার দেখেছিল জ্ঞান হারানোর নাটক করবার সময়।
আজ ঠিক এতগুলো দিন পর আবারও কেন দেখা হলো তার সঙ্গে, তা নিয়ে বড্ড সন্দিহান দামিয়ান। পরপরই কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, আপনি? তৎক্ষণাৎ গম্ভীর মুখ অ্যাডুইন ঠোঁট পিষে হাসল। এক ঝটকায় চোখ হতে চশমাটা খুলে এনে কুর্দিষ্টে তাকালো দামিয়ানের পানে। মুখে কপট ভাব জমিয়ে আওড়ালো, বা স্মৃতিশক্তি দেখি ভালো তোমার, এখনও মনে রেখেছ আমায়, ভালোই তো। থতমত খেয়ে বসল দামিয়ান। ভয় ডরে ভুলেই বসল তখনকার কথা। সে তখনই প্রসঙ্গ উল্টালো। মুখাব্যয়ে এক প্রকার নাটকীয় ভাবভঙ্গি ফুটিয়ে এদিক ওদিক চেয়ে আওড়ালো, আপনারা কারা? কুটিল হাসল অ্যাডুইন। দৃষ্টি সরু করে নিয়ে আচমকা ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো, তুমি অভিনয়ে খুবই কাঁচা বাস্টার। যাক সেসব কথা। ইউ নো সামথিং, সামন স্পেশাল হ্যাজ কাম টু মিট ইউ। বোধগম্যহীনের ন্যায় তাকিয়ে আছে দামিয়ান। পরপরই হতবম্ব কণ্ঠে অস্ফুটে জিজ্ঞেস করল, কে? মে আই কামিন? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই তটস্থ হলেন সকলে। তড়িঘড়ি করে মাথা ঝোঁকালেন যে যার মতো। সম্মুখ পথ হতে তখনই মাথা নুয়ে সরে দাঁড়ায় অ্যাডুইন। উন্মুক্ত করে পেছনের দৃশ্য। দামিয়ানের উৎসুক চোখ দুটো আচানক নিক্ষিপ্ত হলো সেদিকে। অদূরের দরজার দুই ধারে বলিষ্ঠ দুটো হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে একজোড়া দাম্ভিক কদমের মালিক। গায়ে জড়ানো কালো রঙা ওভারকোট, মুখ ঢাকা কালো রঙা ফুল মাস্কে, মাথায় ফেডোরা টুপি। মাস্কের উপর দিয়েই ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। পাহাড়সম বলিষ্ঠ পুরুষ কেমন ঘাড় কাত করে তাকিয়ে আছে তার পানে। তৎক্ষণাৎ শুকনো ফাঁকা ঢোক গিলল দামিয়ান। তড়িঘড়ি করে নিজেকে গুটিয়ে নিতে তৎপর সে। এরই মধ্যে দাম্ভিক কদমজোড়ার মালিক এগোলেন সম্মুখে। এক হাতে আলগোছে ঠোঁটের কোণ হতে সিগারটা নামিয়ে এনে পরক্ষণেই ভারী অথচ ভয়ানক শান্ত কণ্ঠে শুধালেন, ড্যাডি ইজ হোম মাই বয়, ওন্ট ইউ ওয়েলকাম মি? অন্তরাত্মা শুকিয়ে কাঠ হলো দামিয়ানের। চোখ দুটো হলো নিষ্পলক। ঠোঁটের আগা বাকশূন্য হয়েছে বহু আগে। আপাতত রুস্তিকিংয়ের ভয়ে কাঁপছে সে। কাঁপছে তার হৃৎপিণ্ড। সম্মুখের দাম্ভিক পুরুষ বোধহয় মাস্কের আড়ালেই ঠোঁট পিষে হাসলেন। হাতে থাকা সিগারটা ফের ঠোঁটের ফাঁকে গুজে নিয়ে বাঁ হাতটা আলগোছে বাড়িয়ে দিলেন পাশে। ঠিক তখনই পাশ থেকে হাওয়ার বেগে ছুটে এলেন এক রক্ষী। সসম্মানে মাফিয়া মনস্টারের হাতে তুলে দিলেন হাতে থাকা স্নাইপারটা। তা দেখে আঁতকে ওঠে স্লাট রমণী। তখনই ভয়ে হাউমাউ করে চেঁচিয়ে ওঠে বেচারি। এই পর্যায়ে হিতাহিত জ্ঞানশূন্য সে। যার দরুন কখন যে গা থেকে ব্ল্যাঙ্কেটটা খসে পড়ল সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই তার। মাফিয়া বিস্টের তীক্ষ্ণ চোখ দুটো তখনই কুঁচকে গেল কেমন। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে মানব ঘাড় বাঁকিয়ে তাকালেন অন্যত্র। পরক্ষণেই দাঁতের সনে দাঁতের রুষ্ট চাপায় কটমট শব্দ তুলে বিকট হুঙ্কারে গর্জন তুলে বলে ওঠে, গার্ডস, নষ্টা বিষটাকে এক্ষুনি সরা আমার দুই চোখের সামনে থেকে। তৎক্ষণাৎ হুকুম তামিলে মত্ত হলেন গোটা কতক গার্ডস। চিলের ন্যায় ছো মেরে স্লাট রমণীকে তুলে নিয়ে গেলেন কাঁধে করে। দামিয়ান তখনও সুযোগ সন্ধানে মত্ত। কাঁপা কাঁপা বদনে বিছানা থেকে নামতে গেলেই আচমকা তার দিকে তাক হলো মনস্টারের স্নাইপারের আগা। তখনই স্থবির হলেন দামিয়ান। নিঃশ্বাস আটকে চেয়ে রইলেন সম্মুখে। মনস্টার গম্ভীর শক্ত চোয়ালে কটমট কণ্ঠে তরাক হুকুম ছুড়লেন, ওকে ধর। আজ্ঞা পেতে সময় লাগলেও কর্মে মত্ত হতে সময় লাগেনি রুস্তি গার্ডদের। কজন তখনই এগিয়ে এসে দুই দিক থেকে চেপে ধরলেন দামিয়ানের হাত দুটো। আরও দুজন গিয়ে বিছানার সনে ছড়িয়ে দিলেন বেচারার পা দুটো। এরূপ কাণ্ডে মুচড়ে ওঠে দামিয়ান। চিৎকারের শব্দ বাড়িয়ে অনুনয় জুড়ে বলে, দয়া করুন,
দয়া করুন মনস্টার, আমার ভুল হয়েছে। কথাটা বোধহয় কানে তুললেন না মাফিয়া বিস্ট। উল্টো গম্ভীর মুখে এগিয়ে এসে এক ঝটকায় মধ্যবয়স্কের গায়ের উপর থেকে সরিয়ে দিলেন শেষ সম্বলটুকু। মুহূর্তেই লজ্জায় কুঁচকে যায় দামিয়ানের নগ্ন বদন, মুচড়ে ওঠে সর্বাঙ্গ। মনস্টার কেমন বিরক্ত মুখে আপাদমস্তক পরখ করলেন বেয়াদবটাকে। পরক্ষণেই স্নাইপারের ধাতব শীতল নলটা দামিয়ানের স্পর্শকাতর অঙ্গ বরাবর ঠেকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে ওঠেন, নটি বয়, এইটুকু নিয়েই এত তেজ তোর শরীরে? লজ্জায় লাল হয়ে গেল দামিয়ান। পর মুহূর্তেই সেই লজ্জা কেটে গেল স্পর্শকাতর অঙ্গহানির আশঙ্কায়। মধ্যবয়স্ক কেমন মোচড়াতে মোচড়াতে ফের অনুনয় জুড়ে বলে ওঠে, ছেড়ে দিন মনস্টার, কথা দিচ্ছি আর কোনো দিন করব না। বাঁকা হাসে রুড মানব। নিজের শক্তপোক্ত হাতের রুক্ষ তর্জনীটা ধীরে ধীরে প্রবেশ করালো স্নাইপারের চাবির রিংয়ে। অতপর ঘাড় কাত করে শ্লেষাত্মক ভঙ্গিতে শুধালো, হ্যাপি জার্নি বাস্টার্ড। কথাটা বলতে বলতেই ট্রিগারে আঙুল চাপল মনস্টার। একবার, দুইবার, পরপর বেশ কয়েকবার। মুহূর্তেই ঝাঁঝিয়ে উঠল দামিয়ানের সর্বাঙ্গ। সম্পূর্ণ কক্ষে ছেয়ে গেল বেচারার আত্মচিৎকার। অসহ্য ব্যথায় ছটফটাতে ছটফটাতে লোকটা একটা সময় নিস্তেজ হলো। তবুও থামাথামির নাম নেই মনস্টারের। স্নাইপারের সবগুলো অগ্নিশিসা এখনও বসিয়ে যাচ্ছে নিষ্প্রাণ দামিয়ানের সর্বাঙ্গে। দাঁত খিচে বিড়বিড়িয়ে আওড়াচ্ছে, দিস ইজ ইউর গিফট, নাও গো টু হেল। কাঁদছে মাহি। দুই হাঁটু ভাঁজ করে ঠেকিয়ে রেখেছে বুকের সনে। পেল্লব মুখখানায় তার ধরা দিয়েছে লালাভ আবরণ। সরু নাকের ডগাটা কেমন টুকটুক করছে লালিমায়। বাচ্চা কিউটি চুকচুক করছে। বারবার উঠতে চাইছে সপ্তদশীর উষ্ণ বাহুডোরে, তবে সপ্তদশীর সেদিকে মন নেই। সে কাঁদছে, হুটহাট কোনো কারণ ছাড়াই কাঁদছে। অধিক কান্নার ফলে মেয়েটা কেমন হেঁচকি তুলছে এবার। অভিমানে দুই হাতের উল্টো পিঠে সিক্ত চোখ দুটো আলতো করে মুছে নিয়েছে মাহি। ঘাড় বাঁকিয়ে তাকিয়েছে কিউটির পানে। মনের কোণে একাকার সম বিষাদ লেপ্টে রমণী কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ায়, আমি আমি কেন কথাটা মানতে পারছি না কিউটি? কেন মানতে পারছি না বিষ্ট একটা চরিত্রহীন? আমি তো আগে থেকেই শুনেছি জেনেছি সে একটা চরিত্রহীন। আমার সাথেও তো কত বাজে বাজে কথা বলে, কিন্তু এখন এখন কেন তার চরিত্র নিয়ে এসব কথা মানতে পারছি না? সে এত খারাপ কেন কিউটি? এত খারাপ কি করে হয় একটা মানুষ? বোকা কিউটি কেবল হাঁ করে তাকিয়ে রইল মেয়েটার পানে। বোধহয় সঠিক ভাষা না জানায় ঠিকঠাক মতো বাক্য আওড়াতে পারছে না সে। মাহি নাক টানল ফের। হৃদয়ের অন্তঃস্থলের হুটহাট বাড়ন্ত যন্ত্রণায় মুখ হাঁ করে নিঃশ্বাস ফেলতে লাগল ক্রমাগত। দুই হাত ভর্তি তাজা লৌহ, গায়ে চিরচেনা মাফিয়া পোশাক আশাক। রুড মানব কেমন ধূপধাপ পায়ে এগোচ্ছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। পেছনে তার অগণিত দেহরক্ষী। গুনে গুনে কয়েক কদম সম্মুখে এগোতেই আচমকা থমকে দাঁড়ালো মাফিয়া বিস্ট। আশ্চর্য! হুট করে হৃদয়টা অমন ছলকে উঠল কেন তার? অবচেতন মনটা অমন তৃষ্ণার্ত পথিকের ন্যায় একটুখানি দর্শন খুঁজছে কেন বোকা মেয়েটার? মুগ্ধ স্তম্ভিত আলগোছে ঘাড় উঁচিয়ে গোলাকার টুপির আড়াল দিয়ে তাকালো প্যালেসের দোতলার হাটখোলা জানালার পানে। ওই যে বোকা মানবীর মাখনের ন্যায় হাত দুটো দৃশ্যমান হচ্ছে। এহেন তীব্র তুষারপাতে জানালার ধারে বসে কি করছে মেয়েটা? ওর ঠান্ডা লাগার ভয় নেই? এরূপ চিন্তায় মুহূর্তেই কপালের চামড়ায় ভাঁজ পড়ল রুড মানবের। চোয়ালের পেশি হলো টান টান। তখনই কোনোরূপ বলা কওয়া ছাড়াই উল্টো পথে পা ঘোরালেন মাফিয়া মনস্টার। সবেগে দাম্ভিক কদম ছোটালেন প্যালেসের দিকে।
এদিকে তার অমন কাণ্ডে হতবম্ব সবাই। তড়িঘড়ি করে মনস্টারের পিছু নিতে চাইলেই মনস্টার তর্জনী উঁচিয়ে বাদ সাধলেন সকলকে। মুহূর্তেই থেমে গেলেন সবাই। চুপচাপ দাঁড়িয়ে রইলেন অমন তীব্র তুষারপাতে। ধূপধাপ পায়ের শব্দে মুখরিত নীরব প্রশস্ত করিডোরখানা। মনস্টারের উপস্থিতি টের পেতেই তটস্থ হলেন কক্ষরক্ষী। তড়িঘড়ি করে ঝোঁকালেন নিজেদের মস্তক। মুগ্ধ মহাশয় তোয়াক্কাহীন শক্ত চোয়ালে কেমন ব্যগ্রগতিতে হেঁটে এসে প্রবেশ করল মাহির কক্ষে। মুখাবয়ে সে কি রাগ তার, চোখ দুটোয় জমেছে আগুন। মেয়েটাকে ইচ্ছে মতো কয়েক গাল হুমকি ধামকি না দিলে আপাতত মাথা ঠান্ডা হবে না তার। সেই চিন্তায় রুডমানব কক্ষে প্রবেশ করেই ঝাঁঝিয়ে ওঠেন কেমন। হেই বান্দির মেয়ে, জানালার কাছে কি তোর, ঠান্ডা লাগে? থামল মুগ্ধ। তার ক্ষিপ্ত দৃষ্টিযুগল আচানক থমকালো সপ্তদশীর ছলছলে চোখ দুটোর পানে। অমনি নিজের সকল রাগ ভুলে গেলেন রুডমানব, হয়ে উঠলেন অস্থির। তখনই ছুটে এসে আচমকা হাঁটু গেড়ে বসল মেয়েটার সম্মুখে। অস্থিরতায় নিজের চিরচেনা খোলস ছেড়ে দিয়ে দুই হাতে শক্তপোক্ত রুক্ষ হাতের তালুর আঁচলায় আলতো করে ঠেকিয়ে ধরল মাহির নরম তুলতুলে মুখটা। অতঃপর কণ্ঠে একরাশ বিচলিত ভাব ঢেলে শুধালো, কি হয়েছে তোর সিগনোরা? এই মেয়ে, কাঁদছিস কেন তুই? আমি তো এখন মারি না তোকে। এই সিগনোরা, কথা বল, কাঁদিস না। দেখ আমায়, আমি কিছু বলেছি তোকে? আরে তাকা না আমার দিকে, কান্না থামা। আমার কেমন কেমন যেন লাগছে। তরাক শক্ত দৃষ্টি নিয়ে তাকালো মাহি। সম্মুখে সুদর্শনের সুশ্রী মুখখানা দেখেও আজ গলল না সে। উল্টো চোখে মুখে তার আচমকাই লেপ্টে গেল একাকার সম ঘৃণা। সে তখনই নিজের গাল হতে ঝটকা দিয়ে সরিয়ে দিল রুডমানবের হাত। তার অমন কাণ্ডে হতবম্ব মুগ্ধ। কপাল কুঁচকে তাকাতেই মেয়েটা কেমন কর্কশ কণ্ঠে ঝাঁঝিয়ে বলে ওঠে, দূরে সরুন জানোয়ার লোক, খবরদার, আপনার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে ছোবেন না। এক্ষুনি আপনার এই মুখ থেকে টেনে খুলে ফেলুন এহেন কপটতার মুখোশ। হতবম্বতার শীর্ষে পৌঁছালো মুগ্ধ। তৎক্ষণাৎ চোয়াল কটমট করে ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, মুখ সামলে কথা বল বান্দির মেয়ে। মাহি আজ শুনতে নারাজ। তখনই বসা ছেড়ে উঠে দাঁড়ায় মানবী। রণচণ্ডী ভাব ধারণ করে একাকার সম দুঃসাহস নিয়ে আচানক টেনে ধরে রুডমানবের কোটের কলার। মানবীর এহেন দুঃসাহসিক আস্পর্ধায় মুহূর্তেই রং পাল্টে গেল নির্দয় মানবের সুশ্রী মুখমণ্ডলের। সেথা এবার ভর করল এক অদৃশ্য আগুন। চোখ দুটো তখনই লাল বর্ণভাব ধারণ করল মুগ্ধর। অথচ মাহি আজ মোটেও ভয় পেল না সেসবে। উল্টো বসে থাকা রুডমানবের কলার টেনে টেনে শুধালো, কেন, আমি কেন মুখ সামলে কথা বলবো? আপনি যখন তখন যার তার সাথে নিজের হিংস্রতা দেখাতে পারবেন, নিজের চরিত্রহীনতার পরিচয় দেবেন, আর আমি বললেই দোষ? সহসাই হাত দুটো মুষ্টিবদ্ধ হলো মাফিয়া বিস্টের। ঘাড়ের সবকটা রগ ফুলে উঠল ধপ করে। দৃঢ় চোয়ালখানার সে কি কটমট ভাব। তবুও নিজের উপচে পড়া রাগগুলো নিয়ন্ত্রণের শেষ চেষ্টায় নির্দয় মানব দাঁতে দাঁত চেপে কিরমির কণ্ঠে আওড়ালেন, হাতছড়া বান্দির মেয়ে, না হলে এই হাত আর হাতের জায়গায় থাকবে না। অন্য সময় হলে হয়তো যুবকের এহেন ভয়ানক কিরমির কণ্ঠে ভয়ে ছুটে পালাতো মাহি। তবে আজ ব্যাপারটা ভিন্ন। মেয়েটা কেমন পরক্ষণেই অগ্নিমূর্তি ভাব নিয়ে হিসিয়ে শুধালো, কেন, কি করবেন? মারবেন আমায়? হাত ভেঙে দেবেন আমার? নাকি ওই মেয়েটার মতো আমাকেও ভোগ করবেন? তরাক অগ্নিদৃষ্টে তাকালো মুগ্ধ। দাঁতে দাঁত চেপে হুঙ্কার ছুঁড়ে বলল, হোয়াট দ্য ফাক আর ইউ ট্রাইং টু সে? ঠোঁটের কোণে ব্যথাতুর ছাপ ফুটল মাহির। পরপরই দাগি কণ্ঠে আওড়ালো,
নাথিং মাচ বিস্ট। আমি তো ভুলেই গিয়েছিলাম, যেই পুরুষের প্রতি রাতে নতুন নতুন শয্যাশায়ী প্রয়োজন পড়ে, তার কাছে মেয়ে হিসেবে থোড়াই রেহাই পাবো আমি, ঠিক যেমনটা রেহাই পায়নি বেচারি মেয়েটা। শি হ্যাজ বিকাম প্রেগনেন্ট, অথচ তার এখনও বিয়েই হয়নি। তাহলে কে করলো তার এত বড় সর্বনাশ? আপনিই তো করেছেন, তাই না? একজন দুশ্চরিত্রের কাছে। কথাটা শেষ হবার পূর্বেই সপ্তদশী সুদীর্ঘ কোমল কণ্ঠনালী বরাবর আচানক আক্রমণ বসল রুদ্মানবের হিংস্র থাবার। মুহূর্তেই বাকরুদ্ধ মাহি। কণ্ঠনালীর ব্যথায় কুঁচকে যাচ্ছে মুখ, বোধহয় এক্ষুনি ভেঙে গুড়িয়ে যাবে ভেতরেই। সপ্তদশী তৎক্ষণাৎ দুই হাতে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত হল। ঠিক তখনই তার কর্ণকুহরে পৌঁছালো রুদ্মানবের বজ্রকঠিন হুঙ্কার। কুত্তার বাচ্চা, কি বললি তুই? আমি দুশ্চরিত্র? জানোয়ারের বাচ্চা! কোন সাহসে আমাকে এই কথা বলিস তুই? তুই কে বান্দির মেয়ে? কে তুই? সপ্তদশীর পেল্লব মুখখানা লাল হচ্ছে ক্রমশ, নিঃশ্বাস আটকে যাচ্ছে তার, অথচ রুদ্মানব সমান তালে হাতের জোর বাড়াচ্ছে। তার মাথা ভর্তি অদৃশ্য আগুন, কানে এখনও বাজছে মেয়েটার দেওয়া সকল অপবাদ। যুবক ফের এক হুঙ্কার ছুঁড়ে তখনই নিজের শক্তপোক্ত হাতের জোরে শূন্যে উঁচিয়ে তুলল মানবীকে। মুখাব্বয়ে আগুন লেপ্টে হিংস্র আহত বাঘের ন্যায় গর্জন তুলে আওড়ালো, কোন সাহসে আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলিস তুই, জানোয়ারের বাচ্চা? 2 দিন ভালোভাবে কথা বলেছি বলে ভুলে গিয়েছিস স্বামীকে? তোর সাথে আমাকে ভালো হতে দিবি না তুই, কুত্তার বাচ্চা? যুবক থামছে না। মাত্রাতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে তার মুখাব্বয়। ওদিকে মাহি প্রায় জ্ঞান হারালো বলে ছটফটানি বাড়ল কয়েক গুণ। নির্দয় মানবের উপচে পড়া রাগের মাঝেও বুকের খাঁচায় বন্দিরত হৃদয়টা বোধহয় লাফিয়ে উঠল পর মুহূর্তেই। সে আর পারল না মেয়েটাকে উঁচিয়ে রাখতে। তখনই হাতটা নামিয়ে ফেলল রুদ্মানব। ছাড়া পেতেই হাঁপাচ্ছে মাহি। পাগলের ন্যায় নিঃশ্বাস টানছে মেয়েটা, মুগ্ধ অস্থির। উদ্ভ্রান্তের ন্যায় নিজের ঘাড়ে একের পর এক জোরালো চপেটাঘাত বসিয়ে যাচ্ছে রুদ্মানব। কান দুটোয় কেন যে বেজে চলেছে মেয়েটার কথাগুলো, সে তো ভুলতে চাইছে, তবে পারছে না কেন? মুগ্ধ তরাক অগ্নিদৃষ্টে তাকালো মেয়েটার পানে। বাজ পাখির ন্যায় এগিয়ে এসে আচমকাই ছো মেরে সপ্তদশীর গ্রীবাদেশ আঁকড়ে ধরে হিসিয়ে জিজ্ঞেস করে ওঠে, কে বলেছে তোকে এসব? কাঁদছে মাহি, ভেঙেছে কণ্ঠ। তবুও ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, মেট। চোয়াল শক্ত হলো মনস্টারের। তৎক্ষণাৎ শক্ত হাতে মাহির বাহু আঁকড়ে মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল কক্ষের বাইরে। করিডোর দিয়ে হাঁটার সময় বজ্রকণ্ঠে হুঙ্কার ছুঁড়ে বলল, গার্ডস, সবাইকে একত্র কর। হুকুম তামিল হলো যথার্থ। মনস্টারের একটা হুঙ্কারে তখনই নিজেদের কাজকর্ম ভুলে সবাই কেমন একযোগে একত্র হলেন গ্রাউন্ড ফ্লোরে। মুগ্ধ চরম ক্ষোভে সিঁড়ি বেয়ে নামছে। কাপজয়ী সপ্তদশী যুবকের অমন জোরালো পায়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে হোঁচট খাচ্ছে বার কয়েক। তার নজরে পড়তেই রুদ্মানব ছেড়ে দিল মেয়েটার হাত। নিজে নিজেই ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল গ্রাউন্ড ফ্লোরে। কলামবদ্ধ আকারে দাঁড়িয়ে আছেন বাড়ির সকল মেট, নতমস্তকে তটস্থ সকলে। মনস্টার ছুটে এসেই উন্মাদের ন্যায় শুরু করলেন প্রহার। হাতে একখানা চাবুক তার, যার প্রতিটা জোরালো আঘাতে পিষ্ট হচ্ছে মেয়েদের নরম গায়ের ত্বক। যে আঘাতের জোরে মেঝেতে লুটিয়ে পড়েছে সকলে। রুদ্মানব থামছে না, চালাচ্ছে জোরালো হাতে চাবুক। আজ বহুদিন পর নিজের সেই চিরচেনা উন্মাদনা দেখাচ্ছে সে। হিংস্র কণ্ঠে গর্জন তুলে আওড়াচ্ছে, কোন কুত্তার বাচ্চা প্রেগনেন্ট হয়েছিস, সামনে আয়, এক্ষুনি সামনে আয়, নয়তো সব কটাকে একসাথে জ্যান্ত কবর দিব আমি।
তখনই আফ্রিকান মেট কাঁপা কাঁপা বদনে হাত উচালো। তীব্র আঘাতে মুষড়ে গিয়েছে রমণী। বাঁধভাঙা কান্না জুড়ে বলে ওঠে, আমি আমি মনস্টার। এক মুহূর্ত থামল মুগ্ধ। তড়িৎ বেগে ছুটে এলো রমণীর দিকে। নির্দয় হাতে আচানক মেয়েটার চুলের গোছা খামচে ধরে কটমট করতে করতে আওড়ালো, ইউ বিচ! কার সাথে করেছিস এসব? আমার প্যালেসে কার সঙ্গে করেছিস এসব? রমণী কাঁপছে। উত্তর দিতে দেরি হচ্ছে বিধায় মনস্টারের শক্ত হাতের তীব্র প্রহার ফের চলল তার মুখমণ্ডলে। বেচারি আর সইতে না পেরে তখনই বলে ওঠে, ইটস হাইম্যান, ইউর শেফ মনস্টার। মুহূর্তেই বাজ পড়ল সপ্তদশীর মাথায়। দুলে উঠল তার ক্ষুদ্রকায় বদন। রুডমানবের রাগের তোড়ে থরথর মুখোশটি ধীরে ধীরে তাক হলো মাহির পানে। তার অগ্নিদৃষ্টিতে চোখ পড়তেই কণ্ঠ শুকিয়ে কাঠ হলো মাহির। মেয়েটা কেমন ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে কদম পেছাতে লাগলো। এদিকে মুখ ধরেবার হুঁশ নেই। এক ঝটকায় আফ্রিকান রমণীকে ছেড়ে দিয়ে হুঙ্কার ছুঁড়ে অ্যাডুইনকে ডেকে বলল, অ্যাডুইন, আমার তলোয়ার দে। আঁতকে ওঠে অ্যাডুইন। কাপা হাতে তখনই তামিল করল মনস্টারের আদেশ। হাতে নিজের ধারালো তলোয়ার নিয়ে পরক্ষণেই যুবক ছুট লাগাল সিঁড়ির পানে। তা দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে মাহি। ছুটন্ত হরিণীর ন্যায় দ্রুত বেগে ছুটে যায় সিঁড়ি দিয়ে। চিৎকার দিয়ে বলতে থাকে, আল্লাহ গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও। সপ্তদশী ছুটছে। পেছন পেছন ছুটছে রুড মানব। চেঁচিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলছে, দাঁড়া জানোয়ারের বাচ্চা, আজকে তোকে পিস পিস করব আমি। ভয়ে তটস্থ মাহি জলদি ছুটে এসে ঢুকে গেল কক্ষে। অতপর কোনরূপ উপায়ন্তর না পেয়ে তড়িঘড়ি করে গালু কালো ওয়াশরুমে। এদিকে মুহূর্ত ব্যয়েই কক্ষে প্রবেশ করল মুগ্ধ। হাতে ধারালো তলোয়ার নিয়ে এগোলো ওয়াশরুমের দরজার কাছে। শক্ত হাতে দরজার গায়ে চপেটাঘাত চালিয়ে হুঙ্কার ছুঁড়ে আওড়ালো, এই বান্দির মেয়ে, দরজা খোল। আই সেড জাস্ট ওপেন দ্য ফাকিং ডোর গোলুপায়া। সুদর্শনের এহেন হুঙ্কারে যেন কাঁপছে প্যালেসের প্রতিটা দেয়াল। সেই সঙ্গে কম্পন বাড়ছে সপ্তদশীর ক্ষুদ্রাকায় বদনে। বলিষ্ঠ লোকটা বোধহয় এক্ষুনি দুয়ার ভাঙল বলে। বেচারি কোনো মতে দৌড়াটকে সরে গেল 2 কদম। ভয়ার্ত কণ্ঠে থেমে থেমে আওড়ালো, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন বিস্ট, আর কোনো দিন এ কাজ করব না। ও, জাস্ট শাট আপ অ্যান্ড ওপেন দ্য ডোর জানোয়ারের বাচ্চা। আজকে তোর একদিন আর আমার একদিন। তাড়াতাড়ি দরজা খোল। আজকে তোকে জাস্ট কোপাবো আমি।